সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও সুস্বাগতম। আজকে আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো ডেটাবেস রিলেশন, সর্টিং ও ইন্ডেক্সিং, ডেটা সিকিউরিটি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথমে দেখে নিই ডেটাবেস ও রিলেশনটা কি। ডেটাবেস রিলেশন কি? তোমরা সবাই রিলেশন শব্দটির অর্থ সবাই জানো। রিলেশন শব্দটির অর্থ হলো সম্পর্ক। রিলেশন শব্দের অর্থ হলো সম্পর্ক। তো ডেটাবেস রিলেশনটা কি সেই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করি। ডেটাবেস রিলেশন হলো যে পদ্ধতিতে ডেটাবেজের অন্তর্গত দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাকে ডেটাবেস রিলেশন বলে। যে পদ্ধতিতে ডেটাবেজের অন্তর্গত দুই বা ততোধিক টেবিলের মধ্যে স্থাপন করা যায় তাকে ডেটাবেস রিলেশন বলে। তো যে পদ্ধতিতে ডেটাবেজের অন্তর্গত দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাকে ডেটাবেস রিলেশন বলে। আজকে আমরা যা শিখব যে দুই বা ততোধিক টেবিলের মধ্যে কিভাবে আসলে রিলেশন তৈরি করা যায়। তো প্রথমে আমরা দেখে নিই যে দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হলে কি কি শর্ত আমাদের মেনে চলতে হয়, কি কি শর্তগুলো পূরণ করতে হয়, অর্থাৎ ডেটাবেস রিলেশন তৈরি করার শর্ত রিলেশনের শর্তসমূহ। কি কি শর্ত রয়েছে? যেমন 1 নম্বর শর্ত হলো দুইটি টেবিলের মধ্যে একটি কমন কি ফিল্ড থাকতে হবে। এবং ওই ফিল্ড দ্বয়ের নাম, ডেটা টাইপ ও সাইজ একই হতে হবে। অর্থাৎ আমরা একটা টেবিল ধরে নিই টেবিল এ টেবিলের কিছু ফিল্ড যদি আমরা ধরে নিই, রোল নেম এস, আমরা কিছু রেকর্ড ধরে নিলাম 101, নেম অনেক, এজ 15,
102 নেম হিমেল 17, 103 নেম বাবু এজ 16। অপর একটি টেবিল ধরে নিলাম, টেবিল বি। এই টেবিলের কিছু রেকর্ড আমরা ধরে নিলাম। রোল, জিপিএ, গ্রেড। রোল 101, জিপিএ 5, গ্রেড এ প্লাস। রোল 102, জিপিএ 4.5, গ্রেড এ। জিপিএ 103, গ্রেড 3.5, এ মাইনাস। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে যদি আমরা রিলেশন তৈরি করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট যে কন্ডিশন, সেই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। অর্থাৎ দুইটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে এবং ওই ফিল্ডের নাম, ডেটা টাইপ ও সাইজ একই হতে হবে। এই দুইটা টেবিলের মধ্যে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করে যদি দেখি, তাহলে এই দুইটা টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড রয়েছে রোল, এবং এই দুইটার ডেটা টাইপ নাম্বার এবং দুইটার ডেটাগুলোও সেম, 101, 101, 102, 102, 103, 103। তার মানে এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা তার মানে সম্ভব। আরও কিছু শর্ত রয়েছে, যেমন টেবিল দুইটির মধ্যে অন্তত একটি টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে, প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। তো আমরা একটু লক্ষ্য করলে দেখি যে এই টেবিলে প্রাইমারি কি ফিল্ড আছে কিনা। হ্যাঁ, টেবিল এ তে প্রাইমারি কি ফিল্ড আছে, অর্থাৎ রোল নাম্বারটা হলো প্রাইমারি কি ফিল্ড। কারণ হলো এই রোল নাম্বার ফিল্ড দ্বারা আমরা প্রত্যেকটি রেকর্ডকে ইউনিকভাবে শনাক্তকরণ করতে পারি। কাজেই এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। 3 নম্বর কন্ডিশন, টেবিল দুইটি একই সময়ে খোলা রাখতে হবে, অর্থাৎ কোথায় খোলা থাকতে হবে? আমরা যদি এই রিলেশনটা তৈরি করি মাইক্রোসফট অ্যাক্সেসের সাহায্যে, তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস ওই সফটওয়্যারে এই দুইটা টেবিলকে একই সাথে ওপেন রাখতে হবে, তাহলে কেবলমাত্র ওই টেবিল দুইটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। পরীক্ষায় খুব বেশি আসে যে ডেটাবেস রিলেশন তৈরি করার শর্তসমূহ লিখো। তাহলে যদি পরীক্ষায় আসে যে ডেটাবেস রিলেশনের শর্তসমূহ, তাহলে এই 3টা শর্তসমূহ লেখা যায়। অর্থাৎ 1 নম্বর শর্ত হলো টেবিল দুইটির মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে এবং ওই ফিল্ডের নাম, ডেটা টাইপ ও সাইজ একই হতে হবে। টেবিল দুইটির মধ্যে অন্তত একটি টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। 3 নম্বর হলো টেবিল দুইটি একই সময়ে খোলা থাকতে হবে। তো আমরা দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায় এটা আমরা বুঝলাম, কিন্তু এই রিলেশনটা কত ভাবে তৈরি করা যায় সেটা আমরা এখন দেখি। অর্থাৎ আমরা এখন দেখব রিলেশনের প্রকারভেদ। ডেটাবেস রিলেশনে একটা টেবিলের রেকর্ডগুলো অন্য একটা টেবিলের রেকর্ডগুলোর সাথে কতভাবে সংযুক্ত থাকবে তার উপর নির্ভর করে ডেটাবেসের রিলেশনটাকে 4টি ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর হলো 1-to-1 রিলেশনশিপ, 1-to-1 রিলেশনশিপ। 2 নম্বর হলো 1-to-many রিলেশনশিপ। 3 নম্বর হলো many-to-one রিলেশনশিপ। 4 নম্বর হলো many-to-many রিলেশনশিপ।
কোনো বইয়ে এই দুইটাকে একত্রিত করে আসলে 3টা ভাগেও বিভক্ত করা হয়েছে। তো আমরা 4টা ভাবেও বলতে পারি, 1 to 1 রিলেশনশিপ, 1 to many রিলেশনশিপ, many to 1 রিলেশনশিপ, many to many রিলেশনশিপ। তো ফার্স্ট আমরা দেখব যে 1 to 1 রিলেশনশিপটা কি। 1 to 1 রিলেশনশিপটা কি? তো 1 to 1 রিলেশনশিপ হলো, আমরা এই নাম থেকে আসলে ডেফিনেশনটা খুব সহজেই মনে রাখতে পারি। 1 মানে হলো একটা টেবিলের একটা রেকর্ড অন্য একটা টেবিলের একটি রেকর্ডের সাথে যদি সম্পর্ক স্থাপন করে তখন সেইটাকে আমরা বলি 1 to 1 রিলেশনশিপ। আমি আরও একবার বলি, একটি টেবিলের একটা রেকর্ড যখন অন্য একটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তখন ওই সম্পর্কটাকে বলা হয় 1 to 1 রিলেশনশিপ। যেমন আমরা যদি একটা টেবিল ধরে নিই, টেবিল এ, এই টেবিলের আমরা কতগুলো ফিল্ড ধরে নিলাম, রোল, নেম, এজ, 3টা আমরা রেকর্ড ধরে নিলাম, 101 অনিক, 15, 102 হিমেল, 17, 103 চমক, 16। আমরা অপর একটি টেবিল ধরে নিলাম, টেবিল বি, এই টেবিলের আমরা কিছু ফিল্ড ধরে নিলাম, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নং, তারপরে জিপিএ, গ্রেড। তো রেজিস্ট্রেশন নাম্বার 100025, 100026, 100027। তো জিপিএ 5, 4.5, 5, A+, A+। তাহলে আমরা এখানে একটা টেবিল নিয়েছি, এ টেবিল, এখানে একটা টেবিল বি নিয়েছি যার রেকর্ড সমূহ হলো এগুলো, এবং টেবিল এ রেকর্ডগুলো এগুলো। এখন এই টেবিলের মধ্যে আমরা কিভাবে 1 to 1 রিলেশন তৈরি করতে পারি? যেমন আমরা এখানে যদি একটা আমরা রোল নাম্বার, এই টেবিলের যদি রোল নামে একটা ফিল্ড নিই, যেমন 101, এই টেবিলের 10 দ্বারা এই টেবিলের 10 সাথে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, এবং এই সম্পর্কটি দ্বারা আমরা কি বুঝতে পারি, কি মিন করে এই সম্পর্কটি, যে স্টুডেন্টের আইডি 101, তার নাম হলো অনিক, তার এজ হলো কত 17, এবং তার রেজিস্ট্রেশন নাম্বার হলো 100025, জিপি হলো 5 এবং গ্রেড হলো A+। আবার 102 দ্বারা অর্থাৎ এই দ্বিতীয় রেকর্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করা যেতে পারে। 103 দ্বারা এই তৃতীয় রেকর্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করা যেতে পারে, যা দ্বারা আমরা বুঝতে পারি, যেমন 103 দ্বারা আমরা বুঝতে পারি যে স্টুডেন্টের রোল 103, তার নাম হলো কি চমক, তার এজ হলো 16, তার রেজিস্ট্রেশন নাম্বার হলো 100027, জিপিএ 5, গ্রেড A+। তার মানে হলো যে এই টেবিলের একটা রেকর্ড এই টেবিলের একটা রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তাই আমরা এই রিলেশনটাকে বলছি 1 to 1 রিলেশনশিপ। তো 1 to 1 রিলেশনশিপ কাকে বলে বললাম, যে একটি টেবিলের একটা রেকর্ড অন্য একটা টেবিলের একটি রেকর্ডের সাথে যখন সম্পর্ক স্থাপন করে তখন তাকে আমরা বলি 1 to 1 রিলেশনশিপ। গত ক্লাসে আমরা একটা বিষয় শিখেছিলাম, ER ডায়াগ্রাম, অর্থাৎ ERD, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে আমরা কিছু সুনির্দিষ্ট সিম্বল শিখেছিলাম এবং দেখেছিলাম যে ওই সিম্বলগুলোর সাহায্যে কিভাবে একটা টেবিলকে রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমরা আশা করি তোমরা এগুলো মনে আছে, যেমন এটাকে আমরা বলেছিলাম এন্টিটি সেট,
এন্টিটি সেট অথবা একটা টেবিল নেম নির্দেশ করে। তারপরে এইটাকে আমরা বলেছিলাম অ্যাট্রিবিউট অথবা ফিল্ড নির্দেশ করে। এই সিম্বলটাকে আমরা বলেছিলাম রিলেশনাল সিম্বল বা ডায়মন্ড সিম্বল, রিলেশনাল প্রতীক। রিলেশনাল প্রতীক। তো এগুলো দ্বারা আমরা কি করেছিলাম গত ক্লাসে, যে একটা টেবিলকে রিপ্রেজেন্ট করেছিলাম, টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছিলাম। আজকে আমরা এই 1-to-1 রিলেশনশিপকে যদি আমরা ER ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো সেই বিষয়টা আমরা দেখি। তো টেবিল একটাকে যদি আমরা ER ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা পাই টেবিল এ, যার ফিল্ড সমূহ হলো রোল, নেম, তারপরে এজ। এখন তাহলে আমরা এবার টেবিল বি কে যদি ER ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা কি পাই? টেবিল বি, যার ফিল্ড সমূহ হলো রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নং, তারপরে জিপিএ, তারপরে গ্রেড, তারপরে রোল। তো এখানে এই দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন তৈরি করতে পারি এইভাবে। অর্থাৎ এখানে আমরা এই যে রোল নাম্বার একটা কমন ফিল্ড দ্বারা আমরা একটা রিলেশন তৈরি করতে পারি। তো এই রিলেশনটা যেহেতু 1-to-1 রিলেশনশিপ, কাজে এই 1-to-1 রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এভাবে লিখতে পারি 1-1। অর্থাৎ এই টেবিলের একটা রেকর্ড এই টেবিলের একটা রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এভাবে লিখে দিলেও 1-to-1 রিলেশন নির্দেশ করে। অথবা আমরা যদি এভাবে একটা দাগ দিয়ে দিই, তাহলে এটা 1 রিলেশন নির্দেশ করে। আবার যদি আমরা এখানে ডাবল দাগ দিই, তাহলে ম্যানি রিলেশন নির্দেশ করে। যেহেতু এটা 1-to-1 রিলেশনশিপ, কাজে আমরা এখানে একটা দাগ দেব, তার মানে এটা হলো 1-to-1 রিলেশন নির্দেশ করে। তো ER ডায়াগ্রামের সাহায্যে এইভাবে দুইটা টেবিলকে 1-to-1 রিলেশনশিপ আকারে প্রকাশ করা যায়। এখন আমরা দেখব 1-to-many রিলেশনশিপ। one-to-many relationship, তো 1-to-many রিলেশনশিপ কি? একটা টেবিলের একটা রেকর্ড অন্য একটি টেবিলের যদি একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন তাকে 1-to-many রিলেশনশিপ বলে। যেমন তাহলে আমরা একটা টেবিল যদি ধরে নিই, টেবিল এ, এই টেবিলে আমরা ধরে নিলাম কাস্টমার টেবিল, এটা কাস্টমার টেবিলে কাস্টমার। তো কাস্টমার টেবিলে আমরা কিছু ফিল্ড ধরে নিই, কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস। আইডি ধরে নিলাম 101, নেম অনিক, অ্যাড্রেস রাজশাহী, 102 হিমেল নওগাঁ, 103 মনির পাবনা। আমরা টেবিল বি ধরে নিলাম, টেবিলটি প্রোডাক্ট টেবিল ধরে নিলাম, প্রোডাক্ট টেবিল। তো এই প্রোডাক্ট টেবিলে বা টেবিল বিতে কিছু আমরা অ্যাট্রিবিউট ধরে নিলাম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, তারপরে প্রাইস।
তো প্রোডাক্ট আইডি 10111010112, প্রোডাক্ট নেম কিবোর্ড, প্রাইস 500 টাকা, মাউস 300 টাকা, পেন ড্রাইভ 1000 টাকা। তো আমরা এই দুইটা টেবিলের মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ কিভাবে তৈরি করতে পারি? যদি কোনোভাবে এই টেবিলের একটা রেকর্ড এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তখনই আমরা এটাকে বলতে পারি ওয়ান টু মেনি রিলেশনশিপ। কিভাবে? যেমন আমরা এই টেবিলটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন কাস্টমার 101 তিনি একই সাথে 2টা বা 3টা প্রোডাক্ট ক্রয় করতে পারেন। আবার কাস্টমার 2 উনিও চাইলে একই সাথে 2টা বা 3টা প্রোডাক্ট ক্রয় করতে পারেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার 101 ইনি 2টা প্রোডাক্ট কিনেছেন 1010 প্রোডাক্ট আইডি, যার নাম হলো কিবোর্ড এবং ওইটার প্রাইস হলো 500 টাকা। এবং কাস্টমার 102 যার নাম হিমেল, উনি যে প্রোডাক্টটি কিনেছেন সেটা 11 মাউস, ওইটার দাম 300 টাকা। এবং অপর একটি পণ্য কিনেছেন 12 নাম হলো পেন ড্রাইভ, ওইটার প্রাইস হলো 1000 টাকা। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা টেবিলের একটা রেকর্ড অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে, কাজে এটাকে আমরা বলছি ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ যদি বিষয়টা আমরা আরেকটু ফিল করি তাহলে কেমন হয় দেখি। এই রিলেশনটাকে যদি আমরা এ রূপে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস। তাহলে কাস্টমার 101 উনি প্রোডাক্ট আইডি 10 কিনেছেন, ওটার নাম হলো কিবোর্ড, প্রাইস হলো 500 টাকা। তারপরে 101 কাস্টমারে কিনেছেন কত নম্বর 11, অর্থাৎ উনি কিনেছেন মাউস, ওইটার প্রাইস হলো 300 টাকা। তারপরে কাস্টমার 102 উনি কিনেছেন 11 মাউস 300 টাকা। তারপরে 102 পেন ড্রাইভ, 10211 পেন ড্রাইভ, ওটার প্রাইস হলো 1000 টাকা। তাহলে এই রিলেশনটাকে আমরা বলছি কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে টেবিল এতে অর্থাৎ কাস্টমার টেবিলে কাস্টমার আইডিটা হলো প্রাইমারি কিফিল্ড, বাট এই টেবিলে এটা কিন্তু ফরেন কিফিল্ড হয়েছে। তার মানে ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি করতে হয় প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর, অর্থাৎ ওয়ান টু মেনি রিলেশনশিপে রিলেশনটা তৈরি হয় কার সাথে? প্রথম টেবিলের প্রাইমারি কিফিল্ড পরের টেবিলের ফরেন কিফিল্ডের সাথে রিলেশনটা তৈরি হয়। তো ওয়ান টু মেনি রিলেশনশিপ এখান থেকে আমরা দেখছি কি একটা টেবিলের একটা রেকর্ড অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। এরপরে আমরা দেখব মেনি টু মেনি রিলেশনশিপ। তো মেনি টু মেনি রিলেশনশিপ, মেনি টু ওয়ান রিলেশনশিপ কাকে বলে? মেনি টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ একটা টেবিলের একাধিক রেকর্ড অন্য একটা টেবিলের একটা রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করলে তাকে আমরা মেনি টু ওয়ান রিলেশনশিপ বলতে পারি। অর্থাৎ মেনি টু ওয়ান রিলেশনশিপ জাস্ট ওয়ান টু মেনি রিলেশনশিপের রিভার্স, বিপরীত। অর্থাৎ আমরা যদি এখানে যেমন প্রোডাক্ট টেবিলটাই শুরুতে লিখি, প্রোডাক্ট টেবিল, এবং এখানে যদি আমরা কাস্টমার টেবিল লিখি, প্রোডাক্ট টেবিলে আমাদের প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস।
101, 102, 103। প্রোডাক্ট নেম হলো কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ। প্রাইস হলো 500 টাকা, মাউস 300 টাকা এবং পেন ড্রাইভ হলো 1000 টাকা। তো কাস্টমার নেম, কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস। তো কাস্টমার 101112, কাস্টমার নেম অনিক, অ্যাড্রেস রাজশাহী, তারপরে হিমেল নওগাঁ, মনির পাবনা। তাহলে এই টেবিলের একাধিক রেকর্ড, অর্থাৎ এই দুইটা প্রোডাক্ট চাইলে যে কোনো একজন ক্রেতা ক্রয় করতেই পারে। তাহলে এটাকে আমরা বলছি কি ম্যানি টু ওয়ান রিলেশনশিপ। তো ম্যানি টু ওয়ান রিলেশনশিপটাকে যদি আমরা ইয়ার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করি, বা ওয়ান টু ম্যানি রিলেশনশিপটাকে যদি আমরা ইয়ার ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের ইয়ার ডায়াগ্রামটা কেমন হয় দেখি। এটা আমাদের প্রোডাক্ট টেবিল, এটা আমাদের কাস্টমার টেবিল। তো এই টেবিলের ফিল্ডসমূহ কি রয়েছে, যেমন কাস্টমার আইডি, তারপরে কাস্টমার নেম, তারপরে অ্যাড্রেস, এবার প্রোডাক্ট টেবিলে রয়েছে কি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস। তো এই দুইটার মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি। তো আমরা এটাকে যদি বলি ম্যানি টু ওয়ান রিলেশনশিপ, তাহলে এই পাশে আমরা লিখব ম্যানি, এই পাশে আমরা লিখব ওয়ান। যদি আমরা ওয়ান টু ম্যানি রিলেশনশিপ লিখি, তাহলে এই পাশে ম্যানি, এই পাশে ওয়ান লিখব। তো এই ম্যানি টু ওয়ানও লিখতে পারি, আদারওয়াইজ যদি আমরা সিম্বলিক চিহ্ন দিই, যেমন ওয়ান রিলেশনের ক্ষেত্রে আমরা দেব একটা টান এবং ম্যানি রিলেশনের ক্ষেত্রে আমরা ডাবল টান দেব। তাহলে এটাকে আমরা বলছি যে ম্যানি টু ওয়ান রিলেশনশিপ। অর্থাৎ এই রিলেশনশিপের আমরা একটা নামও দিতে পারি, যেমন একাধিক প্রোডাক্ট কাস্টমাররা কী করে ক্রয় করে, অর্থাৎ এটাকে আমরা বাই নামক দিয়ে একটা রিলেশনটা এস্টাবলিশ করতে পারি। এভাবে যখন একটা টেবিলের অনেকগুলো রেকর্ড অন্য একটা টেবিলের একটা রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন সেই সম্পর্কটাকে আমরা বলি ম্যানি টু ওয়ান রিলেশনশিপ। চলো এবার আমরা দেখে নিই যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপটা কি। ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ হলো যে একটি টেবিলের একাধিক রেকর্ড অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করলে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ বলে। অর্থাৎ যে পদ্ধতিতে একটি টেবিলের একাধিক রেকর্ড অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ বলে। যেমন আমরা যদি কিছু দুইটা টেবিল ধরে নিই, আমরা প্রথম টেবিলটি ধরে নিলাম কাস্টমার টেবিল, যার ফিল্ড সমূহ হলো কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস,
কাস্টমার 101, 102, 103, কাস্টমার নেম অনিক, হিমেল, মনির, অ্যাড্রেস রাজশাহী, নওগাঁ, পাবনা। অপর একটি টেবিল ধরে নিলাম প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস 101, 102, 112। প্রোডাক্ট নেম হলো কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ। প্রাইস 500 টাকা, 300 টাকা, 1000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, ম্যানি টু ম্যানি রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, ম্যানি টু ম্যানি রিলেশনশিপ তৈরি করতে হলে আমাদের তৃতীয় একটি টেবিল দরকার হয়, যে টেবিলটাকে আমরা বলি জাংশন টেবিল। জাংশন টেবিলের মাধ্যমে দুইটি টেবিলের মধ্যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ তৈরি করা সম্ভব। যেমন আমরা নতুন একটি টেবিল যদি ধরে নিই, অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস। তো এই টেবিলে দেখো, আমরা যদি এরকম লিখি যে কাস্টমার আইডি 101, প্রোডাক্ট আইডি, উনি 10 নম্বর প্রোডাক্টটি কিনেছেন। কাস্টমার 101 প্রোডাক্ট কিনেছেন 11। আবার যদি আমরা এটা দেখি যে কাস্টমার 2 উনি একটা প্রোডাক্ট কিনেছেন 10, কিবোর্ড কিনেছেন এবং পেন ড্রাইভ কিনেছেন, অর্থাৎ 10 তারপরে 12। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে পারি যে 101 নম্বর কাস্টমার দুইটা প্রোডাক্ট কিনেছে, 10ও কিনেছে আবার 11ও কিনেছে। আবার 102 নম্বর কাস্টমার উনি 10 নম্বর আইডির প্রোডাক্টটি কিনেছে, আবার 102 নম্বর কাস্টমার 12 নম্বর আইডির প্রোডাক্টটিও কিনেছে। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টেবিলের অনেকগুলো রেকর্ড, এই টেবিলের অনেকগুলো রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে, কাজে এইটাকে আমরা বলছি ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। অর্ডার ডিটেলসে আমরা আরও কিছু অ্যাক্টিভিটি ইউজ করতে পারি, যেমন অর্ডার ডেট, ইউনিট প্রাইস বা টোটাল প্রাইস। তো প্রোডাক্টটা অর্ডার ডেট 01/05/20, টোটাল প্রাইস 500 টাকা। 01/05/20, টোটাল প্রাইস 300 টাকা। তারপরে এটা কাস্টমার আইডি 01/05/20, 300 টাকা, 500 টাকা, এবং 01/05/20 1000 টাকা। তো এইভাবে দুইটি টেবিলের মধ্যে, অর্থাৎ এই টেবিলের প্রাইমারি কি ফিল্ডটা আর এই টেবিলের প্রাইমারি কি ফিল্ডটা, অর্থাৎ এই দুইটা টেবিলের প্রাইমারি কি ফিল্ডটা এই টেবিলে এসে কি হয়েছে, ফরেন কি ফিল্ড। এটা একটা ফরেন কি ফিল্ড। এই প্রোডাক্ট আইডিটা এই টেবিলের ক্ষেত্রে হলো ফরেন কি ফিল্ড। তো দুইটি ফরেন কি ফিল্ড মিলে আসলে তৈরি হয় কি, ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। কাজে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ তৈরি করতে হলে আমাদের মনে রাখতে হবে যে ফরেন কি ফিল্ডের সাথে রিলেশন তৈরি হয়। আমরা কাস্টমার আইডিটাকে ফরেন কি বলতেছি কেন, আমরা জানি ফরেন কি এর ডেফিনেশনটা এরকম ছিল যে একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অন্য একটি টেবিলের সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে ওই ফিল্ডটাকে
ফরেন কি ফিল্ড বলে। যেমন কাস্টমার টেবিলে কাস্টমার আইডিটা আসলে ছিল কি প্রাইমারি কি ফিল্ড, এই টেবিলে এসে সাধারণ কি ফিল্ড হয়েছে। প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডিটা ছিল কি প্রাইমারি কি ফিল্ড, অর্ডার ডিটেলস টেবিলে এসে ওটা হয়েছে সাধারণ কি ফিল্ড। কাজে এই দুইটা ফিল্ডকে আমরা একত্রে বলছি কি ফরেন কি ফিল্ড। আর এই দুইটা ফিল্ডের সমন্বয়ে যে রিলেশনটা তৈরি করেছি সেটাকে আমরা বলতেছি ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। অনেক সময় এমসিকিউ আসতে পারে যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ কোন ফিল্ডের মধ্যে হয়। ফরেন কি ফিল্ডের সাথে ফরেন কি ফিল্ড মিলে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ হয়। আমরা যদি এই রিলেশনশিপটাকে ইআরডি ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করতাম তাহলে আমাদের কেমন হতো রিলেশনটা। যেমন এটা আমরা একটা কাস্টমার টেবিল নিলাম, কাস্টমার, তারপরে প্রোডাক্ট টেবিল। তো আমরা এই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি ম্যানি টু ম্যানি রিলেশনশিপ, অর্থাৎ এভাবে লিখে ম্যানি টু ম্যানি রিলেশনশিপ, অথবা আমরা এভাবে ডাবল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হলো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। তো খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, অর্থাৎ এখান থেকে সৃজনশীল কোশ্চিন আসে। দুটি টেবিল উদ্দীপকে দিয়ে বলতে পারে যে টেবিল দ্বয়ের মধ্যে কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো। যেমন তোমাদেরকে একটা টেবিল দিয়ে দেওয়া হলো, অ্যাড্রেস টেবিল, বা স্টুডেন্ট টেবিল, এটা হলো রেজাল্ট টেবিল, রেজাল্ট। রোল নাম্বার, রোল 101, 102, 103, নেম A, B, C, অ্যাড্রেস রাজশাহী, ঢাকা, পাবনা। তো রেজাল্ট টেবিলের ক্ষেত্রে যদি এরকমভাবে দেয়া থাকে রোল, সাবজেক্ট, এখানে গ্রেড। তো রোল 101, সাবজেক্ট আইসিটি A+, 101 সাবজেক্ট ম্যাথ A+, রোল 101 সাবজেক্ট কেমিস্ট্রি A, 102 আইসিটি A+, রোল 102 ম্যাথ A, রোল 102 কেমিস্ট্রি A+। সাপোজ উদ্দীপকে এই দুইটা টেবিল দেওয়া থাকবে। এখন গ অথবা ঘয়ে তোমাদেরকে বলতে পারে উদ্দীপকে উল্লেখিত টেবিল দ্বয়ের মধ্যে কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব, কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব, তোমরা এই দুইটা টেবিল লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এই টেবিলের একটা রেকর্ড এই টেবিলের অনেকগুলো রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কাজেই আমরা বলতে পারি এই টেবিলের একটা রেকর্ড যেহেতু এই টেবিলের অনেকগুলো রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে, কাজেই আমরা বলতে পারি এটা ওয়ান টু ম্যানি রিলেশনশিপ। এইভাবে দুটি উদ্দীপকে দুইটা টেবিল দেখে তোমাকে দেখতে হবে যে আসলে কি ধরনের রিলেশন তৈরি করা যায় এবং সে অনুযায়ী তোমাকে ব্যাখ্যা করতে হবে। চলো এবার আমরা দেখে নিই যে রিলেশনশিপের ডিগ্রিটা কি।
রিলেশনশিপের ডিগ্রি। তো রিলেশনশিপের ডিগ্রি কি? কোনো একটি রিলেশনে কতগুলো টেবিল অংশগ্রহণ করে তার মোট সংখ্যাকে রিলেশনশিপের ডিগ্রি বলে। আমি আরেকবার বলি, কোনো একটি রিলেশনে কতগুলো টেবিল অংশগ্রহণ করে তার মোট সংখ্যাকে রিলেশনশিপের ডিগ্রি বলে। রিলেশনশিপের ডিগ্রিকে তিনটা ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ। 2 নম্বর হলো 2 ডিগ্রি রিলেশনশিপ বা বাইনারি রিলেশনশিপ। 3 নম্বর হলো 3 ডিগ্রি রিলেশনশিপ বা টার্নারি রিলেশনশিপ। তো 1 ডিগ্রি রিলেশনশিপটা কি বা ইউনারি রিলেশনশিপটা কাকে বলে? যে রিলেশনশিপে একটি টেবিল অংশগ্রহণ করে তাকে 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ বলে। যেমন আমরা যদি একটা টেবিল ধরে নিই, স্টুডেন্ট নামক একটা টেবিল, তো এই টেবিলের মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট ধরে নিলাম, যেমন রোল, নেম, এজ। তাহলে এই টেবিলের মধ্যে কিন্তু একটা রিলেশন তৈরি করা সম্ভব। তোমরা একটু চিন্তা করে দেখো তো কি ধরনের রিলেশন তৈরি করা সম্ভব। আচ্ছা, এই টেবিলের মধ্যে যে রিলেশনটা তৈরি করা সম্ভব, অর্থাৎ স্টুডেন্টের মধ্যে কি ধরনের রিলেশন থাকে? একই শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যে রিলেশনটা থাকে তাদের মধ্যে হলো ফ্রেন্ডশিপের একটা রিলেশন থাকে। তার মানে আমরা এখানে লিখতে পারি বন্ধুত্ব, অর্থাৎ ফ্রেন্ডশিপ দ্বারা আমরা একে অপরের সাথে একটা রিলেশন তৈরি করতে পারি। এর জন্য এই রিলেশনটাকে আমরা বলি ইউনারি রিলেশনশিপ। আবার আমরা যদি অন্য একটা টেবিল ধরে নিই, সাপোজ মানুষ নামক একটা আমরা টেবিল ধরে নিলাম, ম্যান। তো এই টেবিলে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন ম্যান আইডি বা নেম থাকতে পারে, ডেজিগনেশন থাকতে পারে, তারপরে অ্যাড্রেস থাকতে পারে। তো মানুষের মধ্যে কী ধরনের রিলেশন থাকে? মানুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে, তারপরে মানুষের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক থাকতে পারে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ম্যারি। তাহলে এই রিলেশনটাকে আমরা বলছি 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ। এরপরে আমরা দেখব 2 ডিগ্রি রিলেশনশিপ বা বাইনারি রিলেশনশিপটা কি। যে রিলেশনে 2টা টেবিল অংশগ্রহণ করে তাকে 2 ডিগ্রি বা বাইনারি রিলেশনশিপ বলে। যেমন আমরা যদি একটা টেবিল ধরে নিই, টিচার টেবিল। তো টিচার টেবিলে অ্যাট্রিবিউটগুলো হতে পারে, যেমন টিচার আইডি, টিচার নেম, তারপরে ফোন নাম্বার ইত্যাদি হতে পারে। তাহলে এই 2টা টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করা যায়। অর্থাৎ স্টুডেন্টরা টিচারের কাছ থেকে শেখে বা টিচাররা স্টুডেন্টকে শেখায়, টিচ। তাহলে এই ধরনের আমরা একটা রিলেশন তৈরি করতে পারি। তো এই রিলেশনশিপে আমরা লক্ষ্য করলে দেখছি যে 2টা টেবিল অংশগ্রহণ করেছে। প্রথম টেবিলটা হলো স্টুডেন্ট টেবিল আর দ্বিতীয় টেবিলটা হলো টিচার টেবিল। এই 2টা টেবিলের সমন্বয়ে যে রিলেশনটা তৈরি করা হয়েছে সেই রিলেশনটার নাম দিয়েছি আমরা 2 ডিগ্রি রিলেশনশিপ বা বাইনারি রিলেশনশিপ। চলো এবার দেখি যে 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপটা কি। যে রিলেশনে 3টা টেবিল অংশগ্রহণ করে তাকে 3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ বলে।
3 ডিগ্রি বা টার্নারি রিলেশনশিপ হতে হলে তার মানে কয়টা টেবিল প্রয়োজন? আমাদের 3টা টেবিল প্রয়োজন। তো আমরা ধরে নিলাম প্রথম টেবিলটি স্টুডেন্ট টেবিল, দ্বিতীয় টেবিলটি হলো টিচার টেবিল, তৃতীয় টেবিলটা আমরা ধরে নিলাম কোর্স টেবিল, কোর্স। তো কোর্স টেবিল কিন্তু এই রিলেশনে পার্টিসিপেট করতে পারে কিভাবে? যেমন প্রত্যেকটা স্টুডেন্ট, যেমন কিছু স্টুডেন্টের আসলে হায়ার ম্যাথ থাকে, কিছু স্টুডেন্টের দেখা গেল পরিসংখ্যান থাকে, কিছু স্টুডেন্টের থাকে না। তো আবার কিছু টিচার হয়তো পরিসংখ্যান ক্লাস নেয়, অন্যান্য বিষয় ক্লাস নেয় না, মানে কেমিস্ট্রি নেয় না, আবার যারা কেমিস্ট্রি নেয় তারা পরিসংখ্যান নেয় না। এভাবে একটা রিলেশন তৈরি করা যায়। তো কোর্স টেবিলের ক্ষেত্রে আমরা কোর্স আইডি, তারপরে কোর্স নেম, তারপরে আমরা লিখতে পারি কোর্স ডিউরেশন, কোর্স ডিউরেশন। তো এই টেবিলটার মধ্যে, এই 3টা টেবিলের মধ্যে আমরা একটা টার্নারি রিলেশনশিপ অর্থাৎ 3 ডিগ্রি রিলেশনশিপ তৈরি করতে পারি। যেহেতু এই রিলেশনে 3টা টেবিল অংশগ্রহণ করেছে, কাজে এই রিলেশনটাকে আমরা বলছি 3 ডিগ্রি রিলেশনশিপ। এরপরে আমরা দেখব শর্টিং কি। শর্টিং, তো আমরা সবাই জানি শর্ট শব্দের অর্থ হলো সাজানো। শর্ট শব্দের অর্থ কি? সাজানো। তাহলে শর্টিং কি? শর্টিং হলো সাজানোর পদ্ধতি। তো আমরা কাকে সাজাবো? যেমন কতগুলো ডেটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানোর কৌশল বা পদ্ধতিকে শর্টিং বলে। তো আবার ডেটা বেজের ক্ষেত্রে একটা টেবিলের রেকর্ডগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানোর কৌশল বা পদ্ধতিকে শর্টিং বলে। সাপোজ আমরা কিছু ডেটা যদি ধরে নিই 5, 7, 4, 9, 1, তো এই ডেটাগুলোকে যদি সাজাই ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে, তার মানে শর্টিং আসলে 2 প্রকার। এক নম্বর হলো অ্যাসেন্ডিং, 2 নম্বর হলো ডিসেন্ডিং। তো অ্যাসেন্ডিং কাকে বলে? কতগুলো ডেটা আইটেমকে ছোট থেকে বড় ডেটা আইটেমকে ছোট থেকে বড় আকারে সাজানোকে অ্যাসেন্ডিং বলে। আর ডিসেন্ডিং হলো বড় থেকে ছোট আকারে সাজানোকে ডিসেন্ডিং বলে। আমরা এই যে 5টা আইটেম রয়েছে ডেটা আইটেম, এই ডেটা আইটেমকে যদি আমরা অ্যাসেন্ডিং অনুসারে সাজাই তাহলে আমরা কি পাবো? ছোট থেকে বড়, দ্যাট মিনস প্রথমে আমরা 1 পাবো, তারপরে আমরা 5 পাবো, 4 পাবো, তারপরে আমরা 5 পাবো, দেন আমরা 9 পাবো। তো এইভাবে যখন আমরা সাজাই তখন সেটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং। তারপরে যদি আমরা ডিসেন্ডিং অনুসারে সাজাই এই ডেটা আইটেমগুলোকে, তাহলে আমরা কি পাবো? প্রথমে পাবো 9, তারপরে পাবো 5, তারপরে পাবো 4, তারপরে পাবো 7, 9। তো এখানে আমরা পাবো 7, 9, 7, 5, 4, 1। তাহলে এই ডেটাগুলোকে আমরা কি করছি? এখানে বড় থেকে ছোট আকারে সাজিয়েছি, তাই এটাকে আমরা বলতেছি কি? ডিসেন্ডিং। এই যে এই সংখ্যাগুলোকে অর্থাৎ আমরা এখানে নিউমেরিক্যালি আসলে কি করেছি? শর্টিং করেছি। বাট অ্যালফাবেটিক আকারেও অর্থাৎ বর্ণ অনুসারেও শর্টিং করা যায়। যেমন আমরা যদি কিছু নেম নিয়ে নিই, যেমন পারভেজ, তারপরে অনিক, তারপরে মনির, তারপরে কামাল। তো আমরা এর উপরে যদি আমরা অ্যাসেন্ডিং, এই 4টা নামের উপরে যদি আমরা অ্যাসেন্ডিং করি তাহলে কি পাবো? প্রথমে আমরা যেটা পাবো তা হলো অনিক, তারপরে আমরা পাবো হলো কামাল, দেন পাবো আমরা মনির, দেন পাবো আমরা পারভেজ। অর্থাৎ অ্যাসেন্ডিংটা যেভাবে সাজানো হয়
এই নামের প্রথম অক্ষরগুলো ছোট থেকে বড় আকারে সাজানো হয়। যেমন এই নামের প্রথম অক্ষর এ, এই নামের প্রথম অক্ষর কে, অর্থাৎ এর পরে আসলে এর থেকে বড় হলো কে, তারপরে মনির, কে চেয়ে বড় হলো কে এম, তারপরে এম এর চেয়ে বড় হলো পি। তার মানে এটা ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে, এর জন্য এটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং সর্টিং। এরপরে আমরা যদি এই ডেটা আইটেমগুলোকে যদি ডিসেন্ডিং করতাম তাহলে আমরা কি পেতাম? তাহলে প্রথমে আমরা যে নামের প্রথম অক্ষর সবচেয়ে বড় সেটা পেতাম, অর্থাৎ সবচেয়ে বড়কে পারভেজ, তারপরে তার চেয়ে ছোটকে মনির, তাহলে আমরা পেতাম মনির, তারপরে ছোটকে এর ছোট হলো কামাল, অর্থাৎ আমরা পেতাম কামাল, এর চেয়ে ছোটকে অনেক। তো এইভাবে আসলে শর্টিং করা যায় নিউমেরিক্যালি অথবা অ্যালফাবেটিক্যালি। তাহলে কতগুলো ডেটা আইটেমকে নিউমেরিক্যালি অথবা অ্যালফাবেটিক্যালি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানোর পদ্ধতিকে আমরা বলছি শর্টিং। এই তো আমরা দেখলাম ডেটা আইটেমের ক্ষেত্রে, বাট যদি ডেটাবেজের ক্ষেত্রে এই শর্টিং বিষয়টা আমরা কিভাবে প্রয়োগ করি বা শর্টিং করলে কি ঘটনা ঘটে সেই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি। আমরা একটা টেবিল ধরে নিলাম, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিলে আমরা কয়েকটি রেকর্ড ধরে নিলাম, যেমন স্টুডেন্ট আইডি, অথবা আমরা এখানে রোল নাম্বার লিখতে পারি, রোল নেম এজ। তো আমরা এখানে দিলাম 101, 102, 103, 104। নেম মনির, অনিক, পারভেজ, কামাল। এজ 15 বা 19, 15, 17, 18। এখন এই টেবিলকে যদি আমরা শর্টেড করি, টেবিলটি হলো এই, এখন যে টেবিলটি আছে আনশর্টেড অবস্থায়, আনশর্টেড অবস্থায়। এখন এটাকে যদি আমরা শর্টিং করি, শর্টিং এক বা একাধিক ফিল্ডের উপর ভিত্তি করে করা যায়। যেমন দুইটা ফিল্ড, যেমন তুমি চাইলে নেম ফিল্ড অনুসারে করতে পারো, এস ফিল্ড অনুসারেও করতে পারো, আবার দুইটার উপরেও শর্টিং করতে পারো। তো আমরা এখানে শর্টিংটা করব সাপোজ নেম অনুসারে, নেম ফিল্ড অনুসারে আমরা শর্টিং করব, বা আমরা এজ অনুসারে শর্টিং করব। এজ অনুসারে যদি আমরা শর্টিং করি তাহলে টেবিলটা কেমন হয়? শর্টিংটা করব আমরা অ্যাসেন্ডিং অনুসারে, অ্যাসেন্ডিং, অর্থাৎ আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। রোল নেম এস। তো আমাদের কি ঘটনা ঘটবে? এই আনশর্টেড ফাইলটাকে যখন আমরা শর্টেড করব, শর্টিং করব এজ ফিল্ড অনুসারে অ্যাসেন্ডিং আকারে, তখন আমাদের শর্টেড ফাইলটা কেমন হবে? শর্টেড ফাইল বা শর্টেড টেবিল, শর্টেড ফাইল বা টেবিলটা কেমন হবে? যার এজ সবচেয়ে কম সে প্রথমে আসবে। কার এজ সবচেয়ে কম? অনেকের, কাজে অনেক প্রথমে চলে আসবে। অনেক, অনেকের আইডিটা কত? অনেকের আইডি হলো 102। এরপরের এজ কার? পারভেজ, পারভেজের হলো কি 15-এর চেয়ে বেশি হলো 17, এবং ওর নাম হলো পারভেজ, এবং ওর আইডি হলো 103। এরপরে 17 পরে কার? কামাল, কত? 1418 কামাল, ওনার আইডি হলো 104। এরপরে 18-এর পরে কি আছে? 19, অর্থাৎ মনির, ওনার আইডি হলো 101। তার মানে এখানে আমরা শর্টিং করে যেটা পেয়েছি, যে দেখা গেল যে আমরা এই যে এজগুলোকে আমরা ক্রমানুসারে ছোট থেকে বড় আকারে
সাজাতে পেরেছি। এর জন্য এটাকে আমরা ডেটা টেবিলের ক্ষেত্রে যদি আমরা শর্টেড করি তাহলে এইরকম ঘটনা ঘটে। আসলে এই শর্টিং করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে কোনো রেকর্ডকে সহজে খুঁজে বের করা। যেমন এই স্টুডেন্ট টেবিলে যদি আমি এরকম বলতাম যে সবচেয়ে কম এজের স্টুডেন্ট যে তার তথ্যগুলো আমি জানবো, তো দেখা গেল কি যে এই রেকর্ডে যখন 4000 রেকর্ড থাকবে বা 300টা রেকর্ড থাকবে, তখন কার এজ সবচেয়ে কম এটা আসলে খুঁজে দেখে বের করা অনেক ডিফিকাল্ট একটা একটা করে দেখে। বাট আমরা এই টেবিলের উপরে যদি একটা অপারেশন চালাই, শর্টিং অপারেশন অ্যাসেন্ডিং অনুসারে, তাহলে যাদের এজ সবচেয়ে কম তারা সর্বপ্রথমে চলে আসবে। এইটা দেখে আমরা খুব সহজেই একটা রেকর্ডকে সহজেই খুঁজে বের করতে পারি। এটা হলো শর্টিংয়ের একটি বড় অ্যাডভান্টেজ। বাট এই শর্টিংয়ের ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? যেমন এই আনশর্টেড ফাইলে আমরা নতুন করে যদি একটি রেকর্ড সংযোজন করি, তাহলে শর্টেড ফাইলে বা টেবিলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না, অর্থাৎ শর্ট হয় না। যেমন দেখি, আমরা এখানে একটা রেকর্ড নিলাম 105, এখানে নিলাম বাবু, এখানে দিলাম 16। তো এইটা এই শর্টেড ফাইলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে না। স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার জন্য এইটার উপরে কি করতে হবে? আবার অপারেশন চালাতে হবে। এটার উপরে যদি আবার আমরা শর্টিং অপারেশন চালাই, তাহলে কি হবে? এটা শর্টেড অবস্থায় হয়ে আমাদের এই জায়গাটায়, অর্থাৎ এই জায়গাটায় আমাদের কি হবে? যেহেতু 15 এর পরে 16, কাজেই বাবু এখানে আসবে 16, আইডি হলো কত? 105। তাহলে কি ঘটনা দেখলাম? যে আমরা যখন আনশর্টেড ফাইলে কোনো একটি রেকর্ডকে নতুনভাবে সংযুক্ত করতেছি, তখন শর্টেড ফাইলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে না। এটা হলো তার একটা অসুবিধা। এই অসুবিধাটা দূর করার জন্য পরবর্তীতে যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সেটাকে আমরা বলি ইন্ডেক্সিং। তো চলো এবার আমরা দেখি যে ইন্ডেক্সিং বিষয়টা কি। ইন্ডেক্সিং তো ইন্ডেক্স শব্দের অর্থ কি? ইন্ডেক্স শব্দের অর্থ হলো সূচি প্রণয়ন করা। সূচি প্রণয়ন করা। তো ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হলো এই যে আমরা একটু আগে দেখলাম যে রেকর্ডগুলো সাজালাম, বাট এই রেকর্ডগুলোকে যদি আমরা একটি লজিক্যাল অর্ডারে সাজাই, তাহলে তাকে বলা হয় ইন্ডেক্সিং। অর্থাৎ যে পদ্ধতিতে ডেটা টেবিলের রেকর্ডগুলোকে একটি লজিক্যাল অর্ডারে সাজানো হয় তাকে বলা হয় ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটা টেবিল নিয়ে কল্পনা করি, স্টুডেন্ট নামক একটা টেবিল, এই টেবিলে আমরা কতগুলো ফিল্ড ধরে নিলাম। রোল নেম এস 101, 102, 103, নেম দিলাম পারভেজ, পারভেজ 17, অনিক 15, বাবু 19। তো এই স্টুডেন্ট টেবিলে যদি আমরা ইন্ডেক্সিং করি, তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? আমাদের এখানে একটা ইন্ডেক্স ফাইল থাকবে, ইন্ডেক্স ফাইল। অর্থাৎ ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে একটা ইন্ডেক্স ফাইল তৈরি হয়, বাট এই ফাইলে কোনো রেকর্ড কিন্তু থাকে না, জাস্ট একটা লজিক্যাল অর্ডার তৈরি হয়। কেমনে? যেমন আমরা এই স্টুডেন্ট টেবিলটাকে যদি আমরা ইন্ডেক্সিং করি, ইন্ডেক্সিং অ্যাজ এজ অনুসারে যদি আমরা ইন্ডেক্সিং করি,
তাহলে আমরা কি রেজাল্ট পাই একটু দেখি। তাহলে প্রথমে যদি আমরা অ্যাসেন্ডিং অনুসারে করি তাহলে প্রথমে যার এজ সবচেয়ে কম সে প্রথমে আসবে, অর্থাৎ আমাদের এই রেকর্ডটা এইভাবে একটা লজিক্যাল অর্ডারে সাজানো থাকবে। তারপরে 15-এর পরের এজ কত? 17। তাহলে আমাদের দ্বিতীয় রেকর্ডে আসবে হলো এইটা। তৃতীয় 17 পরে কে 19। তারপরে তার মানে তৃতীয় নম্বর রেকর্ডে আসবে হলো যার এজ 19 সে। তার মানে এখানে কিন্তু নতুন করে কোনো রেকর্ড ইন হয় নাই, বাট এখানে জাস্ট কি করা হয়েছে, একটা লজিক্যাল অর্ডার দ্বারা এই টেবিলের রেকর্ডগুলোকে সাজিয়েছি। এই সাজানোর কৌশল বা পদ্ধতিটাকে আমরা বলছি ইনডেক্সিং। তো ইনডেক্সিংয়ের ক্ষেত্রে যেটা হয়, তুলনামূলক দ্রুত, শর্টিংয়ের চেয়ে দ্রুত রেকর্ডগুলো সাজানো যায়। এটা কিভাবে সম্ভব? যেমন আমরা এই টেবিলে নতুন করে যদি আমরা একটা রেকর্ড সংযোজন করি 104 এবং নাম দিই যদি মনির, এজ দিলাম 14, তাহলে এই টেবিলের ক্ষেত্রে যেটা হবে, আমরা নতুন করে রেকর্ড যদি একটা সংযোজন করি তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইনডেক্স ফাইলটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। অর্থাৎ তখন এটা পরিবর্তন হয়ে এই প্রথমে 1টা এটা পরিবর্তন হয়ে যাবে, হয়ে ইনডেক্স ফাইলটা তৈরি হবে এরকম। অর্থাৎ প্রথমে আসবে কে 104, অর্থাৎ যার এজ সবচেয়ে কম। দ্বিতীয় নম্বরে আসবে হলো আগেরটা ডিলিট হয়ে যাবে, নতুন করে যেটা আসবে সেটা হলো 102, অর্থাৎ অনেকের এজ 14-এর পরে, কাজেই দ্বিতীয় রেকর্ডে আসবে এবার অনেক। 3 নম্বরের রেকর্ডে আসবে কে, এবার আগেরটা ডিলিট হয়ে যাবে, আগেরটা না হয়ে এবার হয়ে যাবে কি 3 নম্বরের রেকর্ডে আসবে এই রেকর্ডটা 101 পারভেজ। চতুর্থ নম্বর রেকর্ডে আসবে কে, চতুর্থ নম্বর রেকর্ডে আসবে এই যে বাবু। তার মানে কি ঘটনা ঘটলো, যে স্টুডেন্ট টেবিলে কোনো রেকর্ড যদি আমরা নতুন করে ইনপুট করি তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হচ্ছে। তো যা শর্টিংয়ের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়েছিল না। তো শর্টিংয়ের ওই অসুবিধাটা দূর করার জন্য ইনডেক্সিং পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে। আর ইনডেক্সিংয়ের ফলে যেহেতু রেকর্ডগুলো দ্রুত স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, কাজেই রেকর্ডগুলোকে অনেক দ্রুত সাজানো সম্ভব হয়। তো পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আসতে পারে যে শর্টিং ও ইনডেক্সিংয়ের মধ্যে পার্থক্যটা কি। শর্টিং আর হলো ইনডেক্সিং। শর্টিং ও ইনডেক্সিংয়ের মধ্যে পার্থক্য কি? তো আমরা কিছু বিষয় এখানে লক্ষ্য করছি নিশ্চয়। যে প্রথমে আমরা দেখলাম যে ইনডেক্সিংটা কি, শর্টিং হলো যে কতগুলো ডেটা আইটেমকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানোকে শর্টিং বলে। আমরা সংজ্ঞাগত একটা পার্থক্য লিখতে পারি। এরপরে ইনডেক্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে লজিক্যাল অর্ডারে সাজানো, লজিক্যাল অর্ডারে সাজানোকে আমরা বলতে পারি ইনডেক্সিং। 2 নম্বর পার্থক্য আমরা দেখি যে শর্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে রেকর্ড নাম্বারগুলো পরিবর্তন হয়ে গেছিল। অর্থাৎ শর্টিংয়ের ক্ষেত্রে বিষয়টি এরকম ছিল, এখানে স্টুডেন্ট আইডি, নেম, এজ 101, এজ 15, 14, 102, অনিক, মনির, তারপরে 17 বা 13 এটা কামাল, 103। তো আমরা এটাকে শর্টিং করার পরে কি পেয়েছিলাম, শর্টিং করার পরে এর অবস্থাটা হয়েছিল আমাদের, যদি আমরা এজ অনুসারে অ্যাসেন্ডিং আকারে সাজাই তাহলে আমাদের শর্টেড ফাইলটা এরকম হয়েছিল স্টুডেন্ট আইডি, নেম, এজ। তো যার এজ সবচেয়ে কম সে প্রথমে, অর্থাৎ 13 কামাল, রেকর্ড নাম্বার 103। তারপরে কে 14 মনির, রেকর্ড নাম্বার হলো 102। তারপরে 101 অনেক, 15। এই টেবিলটা আমরা লক্ষ্য করলে কি দেখি, এখানে রেকর্ড নাম্বার ছিল 101, এখানে 102, বাট এখানে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখানে হয়েছে কত 103টা প্রথমে আসছে, আর এখানে কি হয়েছে
তারপরে 102 আর 101টা সবচেয়ে নিচে চলে গেছে। তার মানে এখানে রেকর্ড নাম্বারগুলো পরিবর্তন হয়ে গেছে, বাট ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে রেকর্ড নাম্বারগুলো অপরিবর্তনশীল রয়েছে, যে যেখানে যেভাবেই ছিল ওভাবেই আসলে রয়ে গেছে। কাজেই শর্টিংয়ের ক্ষেত্রে রেকর্ড নং পরিবর্তন হয়, রেকর্ড নং পরিবর্তন হয়। ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে পরিবর্তন হয় না, রেকর্ড নং পরিবর্তন হয় না। আর একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, শর্টিংয়ের ক্ষেত্রে কোনো রেকর্ড ইন করলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না। তার মানে নতুন রেকর্ড সংযোজন করলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না, স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না। বাট ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে দেখলাম আমরা এখানে মনির নামক যখন একটা রেকর্ড সংযোজন করলাম তখন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হলো, তার মানে এটা আপডেট হয়, স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এরপরে 4 নম্বর ছিল যে শর্টিংয়ের ক্ষেত্রে রেকর্ডগুলো সাজাতে তুলনামূলক বেশি সময় লাগে। তাহলে রেকর্ড সাজাতে তুলনামূলক বেশি সময় লাগে। বাট ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে তুলনামূলক কম সময় লাগে। অর্থাৎ শর্টিংয়ের ক্ষেত্রে রেকর্ডগুলো সাজাতে ইন্ডেক্সিংয়ের তুলনায় বেশি সময় লাগে। শর্টিংয়ের ক্ষেত্রে রেকর্ডগুলো সাজাতে শর্টিংয়ের তুলনায় কম সময় লাগে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময়ের স্বল্পতার জন্য আজকের ক্লাস এ পর্যন্তই। তো তোমরা আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের পরীক্ষার জন্য, তো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আর কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবা। তো তোমরা সবাই ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।